আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথা মুবিন। শুরুতে এই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রশ্ন বিএনপির। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে বাংলাদেশ দখলের চেষ্টা করছে মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্বান। পর্দা উঠল মাসব্যাপী অমর একুশে বইমেলার। তরুণদের আত্মত্যাগে অর্জিত অভ্যুত্থান এবারের মেলার তাৎপর্য, বললেন প্রধান উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কাল সকাল 11টা থেকে মহাখালী সড়ক অবরোধের ঘোষণা। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইসলামের বয়ান, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। 3 জনের মৃত্যু। কাল সকাল 9টায় আখেরি মোনাজাত। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে সরকারের এই নির্দেশের কথা জানান। এদিকে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার অভিযোগ এনে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি, যৌথ বাহিনীর নির্যাতনেই মারা যান তৌহিদুল। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় জানিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা হেফাজতে যুবদল নেতা হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি হলে দেশ আবার অন্ধকারের গহ্বরে চলে যাবে। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীর সেই তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দলকে বিএনপি স্বাগত জানাবে, কিন্তু সরকারে থেকে দল গঠন করলে তা মানুষ মেনে নেবে না। সংকট সমাধানে নিরপেক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে, তখন বিচার বহির্ভূত হত্যার ঘটনা শঙ্কা ও আতঙ্ক তৈরি করছে। ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখল নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ের নামে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরলে পরাজিত স্বৈরাচার লাভবান হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইশাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান।
মুক্ত পরিবেশে বর্ণিল আয়োজনে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের সোহাগপুর আব্বাসউদ্দিন খান মডেল কলেজ মাঠের সম্মেলনে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা আবারও নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্ন ভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, উন্নয়নের নামে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনার মাধ্যমে বিতর্ক, মতপার্থক্য নিরসনের পথ বের করতে সবার প্রতি আহ্বান জানান। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের পতনের পর বিএনপিকে ঘিরে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রেখে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা। গণ অভ্যুত্থান এবারের ২১-এর বইমেলায় নতুনত্ব নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসব্যাপী অমর ২১-এ বইমেলার উদ্বোধন করে তিনি কথা বলেন। বইমেলায় সেরা লেখক প্রকাশক পুরস্কার চালু করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রফেসর ইউনূস। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো মহান ভাষা আন্দোলনের প্রেরণাদীপ্ত অমর ২১-এ বইমেলা। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করেন প্রধান উপদেষ্টা। বইমেলার উদ্বোধনে গণ অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে তরুণরা। বইমেলাতেও এর ছোঁয়া লেগেছে বলে জানান প্রধান উপদেষ্টা। মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে। বরাবরই ২১-এ মানে জেগে ওঠা, ২১-এ মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। দেশের অর্থনীতি নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সাহস খুঁজে পেয়েছি। বইয়ের গুণগত মান উন্নত করা এবং লেখক প্রকাশকদের পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহ প্রদান করার আহ্বান জানান প্রফেসর ইউনূস। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন, যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য
এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। উদ্বোধন শেষে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরের অংশ নিয়ে হচ্ছে বইমেলা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রতিষ্ঠান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও নর্থ সিটি ব্যারিকেড অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। রাতে তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তুর। এছাড়াও রোববার কলেজের সামনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে মহাখালী গুলশান সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম। প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই, তবে শুধুমাত্র সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান। আপনাদের নোটিশ, যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে পূর্বঘোষিত 7 দফা দাবি মেনে না নেওয়ার তারা আবারও বিকেল থেকে আন্দোলন শুরু করে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দীর্ঘ 72 ঘন্টা আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আবারও সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি এই কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কলেজটির সামনে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে চরম ব্যস্ততম এই সড়ক ও তার আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে অফিস ফেরত সাধারণ মানুষ, বিপাকে অসুস্থ রোগীরাও। আমি নিকেতন যাচ্ছি, কিন্তু এখন এই আন্দোলনের কারণে দেখেন আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্দোলন শুরু হয় বুধবার বিকেল থেকে। প্রথমে 6 জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করলেও পরে তাদের সাথে অনশন ও অবস্থান কর্মসূচি নিয়ে যুক্ত হয় আরো অনেকে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। রাষ্ট্রপক্ষ যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে সদুত্তর দিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভাইরা মরণাপন্ন অবস্থায় তখন আমরা পরদিন থেকে আমরাও যুক্ত হয়েছি। যতক্ষণ পর্যন্ত না সরকারি তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন কোনো অবস্থাতেই 7 কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। এই জনদুর্ভোগের জন্য, এই ভোগান্তির জন্য একমাত্র দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন। আমাদের দাবি একটাই, তিতুমির ভার্সিটি। প্রশাসন আমাদের সাথে তালবাহানা করছে, যার কারণে আমরা বাধ্য হচ্ছি আমাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তিতুমির কলেজ সহ 7 কলেজের শিক্ষার সুযোগ সুবিধা ও মান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই অবস্থায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরা সহ এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে সকাল 9টার দিকে মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এদিকে প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইসলামের বয়ান, ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। এদিকে ইজতেমায় সে পর্যন্ত 3 জন মারা গেছেন। আদিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনসুর রহমান সোহাগ। যতদূর চোখ যায় কেবলই খিত্তা আর মুসল্লি। দেশের ধর্মপ্রাণ লাখো মুসলমান হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনের শিক্ষায় ইমানকে শানিত করতে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন বিশ্ব ইজতেমার এই বিশাল ময়দানে। দ্বিতীয় দিনে যার শুরুটা বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে, এরপর খিত্তায় খিত্তায় হয় তালিম, তাশকিল অর্থাৎ দিন প্রচারে
সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুসল্লিরা। অসংখ্য ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন দেশে দেশান্তরে। সারা পৃথিবীর বড় বড় মুরব্বীরা আসে এখানে, সেই ধরনের তারাক্কির কথা হয় আর আমরা শুনে আমলে জানতে পারি। আমাদের বাংলাদেশে যে হয় এটি আল্লাহর শুকরিয়া। মন শুনে আমার মন খুব ভালো লাগছে। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশে জমাত আকারে লোকজন জমাতবদ্ধ হয়ে চিল্লা যায়। আখিরাতের কথা স্মরণ হয়, মওতের কথা স্মরণ হয়। যে শুধু আল্লাহর জন্য এরকম ভাবে অনেক লোক একটা জামাত যারা একত্রিত হয়, তা আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। বাদজোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদাসুর প্রতিবেশী দেশটির আরেক মাওলানা জোহায়ের। এর পরের আকর্ষণ ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন। যৌতুক নামক যে প্রথা, এটা হলো এক ধরনের জুলুম এবং এটা মানে কন্যার পিতার উপর এটা এক ধরনের হচ্ছে বোঝা। মতপার্থক্য থাকলেও তাবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা চান না কেউই। কেউ যদি একক সিদ্ধান্ত নিয়ে হটকারিতা করে, তখন সবাই মিলে সিদ্ধান্ত কি নেবে, ওকে বাদ দিয়ে দাও। মিলেমিশেই থাকা সবচেয়ে উত্তম। ইসলামের ফরজ কাজে যদি কোনো বাধা আসে, ভুল ব্যাখ্যা করে, তা সেখানে কিন্তু ওলামায়ে কেরাম ছাড় দিতে রাজি নন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্বের আয়োজন। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় সতর্ক অবস্থানে পুলিশ। ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু, সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। ফজরের নামাজের পর থেকেই হেদায়েতের বয়ান হবে, এরপরে নসিহতমূলক কিছু কথার পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এবার এদেশের 41টি জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন, সঙ্গে রয়েছেন বিদেশিরাও। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। শান্তির ধর্ম ইসলাম, উত্তপ্ত পরিস্থিতি চান না কেউই, কিন্তু তারপরেও কখনো কখনো এই ইসলামের ব্যাখ্যা কিংবা বোঝাপড়ায় যে বিরোধ তৈরি হয়, তার অবসানও চান অনেকেই। তারা মনে করেন যেন ইসলামের সঠিক বুঝটা সবাই বোঝে এবং দিনের দাওয়াত সঠিকভাবেই সবার প্রচার করে, তাহলেই কল্যাণ। আদ্দিন সজেব, এটিএন বাংলা, টঙ্গীর তুরাক্তির, গাজীপুর। পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল বিজনেস প্রধানদের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের দেয়াল আঁকা গ্রাফিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগে দেশকে নতুনভাবে গড়তে যাচ্ছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 9ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে তিনি আহ্বান জানান। এই সামিটে 21টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, অর্থ উপার্জন করা হ্যাপিনেস, কিন্তু মানুষকে সুখী করা সুপার হ্যাপিনেস। পৃথিবীকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, মানুষের কথা ভেবে ব্যবসা করলে পরিবর্তন আসবে। Social business giving plan, so that the money that you give away doesn't go as a charity only. You create a separate pledge where it will go as an investment in social business. Trying to explain, charity money has only one life, but social business money has endless life. You can address the same problem, but money keeps recirculating again and again and touches everybody. Saying that making money may be happiness. I'm sure you remember that. Making money may be happiness, but making other people happy is a super happiness. স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ে সেমিনারে বক্তাদের আলোচনায় উঠে আসে রাষ্ট্র সংস্কারের নানা ইস্যু। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ব্যক্তি মানসিকতা থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের মৌলিক পরিবর্তনের তাগিদ দেন বক্তারা। আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে আগের থেকে আরো বেশি, আগে আমরা ভয়ে করতাম না, আর এখন আমরা নির্ভয়ে, যে আমরা সব জায়গায় নিজেকে সিংহ মনে করছি এবং এখন আমি বনের রাজা, সুতরাং আমি আর যা ইচ্ছা তাই করব। ছোট ছোট ভাই বোনেরা যারা রাস্তায় কোনো কিছুর তোয়াক্কা না করে জীবন দিয়েছে এবং দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিল থেকেছে এবং
বাচ্চারাও জীবন দিয়েছে। শুধু চোখ বন্ধ করে এটা চিন্তা করেন তারা কেন কাজটা করেছে। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, ৭২ সংবিধানের মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পথ তৈরি হয়েছে, তা দূর করতে সংবিধানের কাঠামোগত ও মৌলিক পরিবর্তনে জোর দেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়, যেটার একটা পূর্বসূত্র আমরা দেখতে পেয়েছিলাম 1970-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময়। তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। একই সাথে সংকটের সময় রাষ্ট্রের সঠিক সংস্কারে রাজনৈতিক দলগুলোকে মত পদ ভুলে এক কাতারে আসার আহ্বান জানান আলী রিয়াজ। বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে, এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। রাজধানীর লোক প্রশাসন কেন্দ্রে সেমিনারটির আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন সংস্থার করা নজরদারির কারণে বড় চালান দেশে আনতে না পারলেও কৌশলে চোরাকারবারীরা বিচ্ছিন্নভাবে সোনার বার, নিষিদ্ধ কসমেটিক্স সামগ্রী, সিগারেট সহ অবৈধ পণ্য আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ছোট চালান আনার ক্ষেত্রে প্রবাসী কর্মী ও কিছু সংখ্যক হাজিদের টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমসের কমিশনার জাকির হোসেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া বলেন, সব সংস্থা আন্তরিক হলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা কঠিন কোনো বিষয় নয়। জিএম তসলিমের রিপোর্ট। দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করত চোরাকারবারীরা। আগে প্রায় সোনার বারসহ চোরাকারবারীদের কিছু অংশ গোয়েন্দা জালে ধরা পড়ত। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় চোরাকারবারীরা ভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। শ্রমিক ভাইরা যারা আসেন তাদেরকে ব্যবহার করা হয়, সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়, তাদের হাতে গোল্ড দিয়ে দেওয়া হয়, এবং এটার যে প্রকৃত মালিক তাকে আমরা ধরতে পারি না। যারা মুআল্লেম আছে তারা অনেক গোল্ড নেয়, প্রত্যেক হাজিকে দিয়ে দেয় তার মতন করে। গতকাল আমরা 9 জন হাজি ছিল, এর মধ্যে 7 জনকে আমরা আটক করতে পেরেছি। তিনি আরও জানান, বিমানবন্দরে রেড চ্যানেল চালু হলে সহজেই শনাক্ত করা যাবে চোরাচালান। ডিটেকশন মেশিন বসিয়েছি। আপনারা জানেন যে স্মাগলাররা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা নিত্য নতুন গবেষণা করতে থাকে। আমরা একটাতে যদি এক্সপার্ট হই, তারা আমাদের দুর্বলতাটাকে খুঁজে বের করে ওই দিক দিয়ে তারা করার চেষ্টা করে। তো সিন্ডিকেটটা ভেঙে গেছে, এই জন্য রিস্ক মনে করে তারা এখন আর বড় ধরনের কোনো চালান আনছে না। এই অত্যাধুনিক মেশিনটি কোন প্রক্রিয়ায় চোরাচালান শনাক্ত করবে সেটাও জানান এই কর্মী। তো আপনি যদি রিপোর্ট আকারে সেটা বের করতে চান সেটাও করা যাবে। সেখানে প্রপার থাকবে আপনার কত ক্যারেট গোল্ড আছে, গোল্ডের সাথে যা যা মিলানো থাকে, কত ক্যারেট, কতটুকু রূপা মেলানো আছে, কতটুকু তামা মেলানো আছে বা কেডিয়াম যাই বলে, যেটা যত প্রপোর্শনে মিলানো আছে সেটা 100% শো করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া বলেন, যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। সমস্ত বিমানবন্দরে আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন প্রথম ফোকাস দিয়েছি যে অপারেশনাল যে পয়েন্টগুলো আছে সেগুলো ফোকাস দিচ্ছি, যাতে আমরা যাত্রী সক্ষমতা বাড়াতে পারি, যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দিতে পারি, এবং ওই অপারেশন রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যে ইকুইপমেন্টসগুলো আছে, সেগুলোর উপর আমরা সর্বোচ্চ ফোকাস দিচ্ছি। আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়াতে তৎপর রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হল রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা। আশুলিয়ার 22 মাইল এলাকার গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। এতে আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সহ রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ছাড়াও ছিল নাট্য প্রদর্শনী। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন আগত অতিথিরা। অ্যাটর্নি অফিস দিয়ে তো সবাই আসতে পারবে না, কিন্তু যারা যারা সেখানে ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং আসছে, তাদেরকে একটা মনিটরিং ব্যবস্থা করা দরকার। আর না হলে ভালো উকিল পাওয়া একটু ডিফিকাল্ট। আপিল বিভাগের বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ, নিম্ন আদালত, সকল শ্রেণীর বিচারক এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষজন এখানে আমাদের এখানে এসেছে। একটা বিশাল মিলন মেলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষি খাতে আধুনিকায়নে চট্টগ্রামের চন্দনাইশে 200 কোটি টাকার অত্যাধুনিক কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপন করেছে বাংলা মার্ক লিমিটেড। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় বাংলা মার্ক এরই মধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। দেশে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলা মার্কের এই পদক্ষেপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সম্প্রতি কৃষিতে শ্রমিক সংকটের কারণে সারা দেশে ধান রোপণ, কাটা, মাড়াই সহ বিভিন্ন কার্যক্রমে বড় ধরনের সংকটে পড়ছে কৃষক। এছাড়াও করোনা মহামারীর পর থেকে হাওর ও উপকূলীয় এলাকার 70% ও সমতলে 50% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টর, অটো সিড সোয়ার মেশিন, রাইস ট্রান্সপ্লান্টার, চপার মেশিনের মতো বিভিন্ন যন্ত্র কৃষকের কাছে সরবরাহ করছে কৃষি বিভাগ। বিদেশ থেকে আমদানি করা এসব যন্ত্রপাতি ভর্তুকি দেওয়ার পরও দাম পড়ে 10 থেকে 40 লাখ টাকা পর্যন্ত, যা সাধারণ কৃষকের নাগালের বাইরে। বিষয়টি মাথায় নিয়ে কৃষিখাতে ব্যবহৃত বিভিন্ন সমন্বিত যন্ত্র উদ্ভাবনের পর তা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি। প্রতিষ্ঠানটির কারিগরি সহায়তায় এই কাজটি করছে বাংলা মার্ক লিমিটেড। ব্রি যে মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট এফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল, কারণ এটা দেশের প্রেক্ষাপটকে চিন্তা করে করা। স্পেয়ার পার্টসের জন্য আর বিদেশ যাইতে হবে না। আমাদের যে প্রযুক্তি, আমাদের যে সক্ষমতা সেটা তৈরি হয়েছে। সার্ভিস সেন্টারগুলো না এমনভাবে করবে যে হ্যাঁ আমাদের উবার যেরকম করে, ক্লিক করবে টাকা মতো চলে যাবে। 30% মিনিমাম কস্ট আমাদের রিডাকশন হবে আমরা যদি ইনপুট থেকে আমাদের দেশীয় প্রোডাকশনের মাধ্যমে আমরা কাজটা করতে দিই। প্রকল্পটি আর্থসামাজিক এবং কৃষি খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী। অভিযানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে আইডিএফ। তবে হতাহতের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এদিকে অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালানোর বিষয়ে লেবাননের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে হিজবুল্লাহ। অনুষ্ঠিত হয়ে গেল বন্ধন কালচারাল ফোরাম আয়োজিত বন্ধন অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব নাজমুল হক। সভাপতিত্ব করেন বন্ধনের উপদেষ্টা আক্তারুজ্জামান বাবুল। এ সময় স্বাক্ষরের চেয়ারপারসন শামসুন নাহার আজিজ লিনা, গ্রামীণ পাওয়ার লিমিটেডের বিপণন ব্যবস্থাপক আলামিন হোসেন উপস্থিত ছিলেন।
এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে 24 রানে হারিয়েছে চিটাগং কিংস। মিরপুরের প্রতিপক্ষের দেয়া 207 রানের জয়ের লক্ষ্যে 10 ওভারে 66 রান তুলতে 3 উইকেট হারায় তামিম ইকবালের দল। শুরুতে রান রেটে পিছিয়ে পড়া বরিশাল আর বলের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারেনি। ডেভিড মালান 34 বলে 67 রান করে কিছুটা লড়াই করেন। এরপর মাহমুদুল্লাহ 41 রান করে পরাজয়ের ব্যবধান কমান। শেষ পর্যন্ত 7 উইকেটে 182 রানে থামে বরিশালের ইনিংস। এর আগে পারভেজ হোসেন ইমনের 75 আর হায়দার আলীর অপরাজিত 42 রানের ইনিংসে 4 উইকেটে 206 রান সংগ্রহ করে মিথুনের দল। 15তম মোবিল কাপ গলফ টুর্নামেন্টের পর্দা নামলো আজ। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম শিকদার। রানার আপ হয়েছেন এয়ার কমোডর মুনিম খান মজলিস। লেডিস উইনার হয়েছেন মিসেস জিন সুক ইউন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক, মোবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে প্রশ্ন বিএনপি। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে বাংলাদেশ দখলের চেষ্টা করছে মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্বান। পর্দা উঠল মাসব্যাপী অমর একুশে বইমেলার। তরুণদের আত্মত্যাগে অর্জিত অভ্যুত্থান এবারের মেলার তাৎপর্য বলেন প্রধান উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কাল সকাল 11টা থেকে মহাখালী সড়ক অবরোধের ঘোষণা। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইসলামের বয়ান, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। 3 জনের মৃত্যু। কাল সকাল 9টায় আখেরি মোনাজাত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।